প্রিয় ভাই বোনেরা, চলেছি তোমাদের মাঝখানে একাদশ শ্রেণীর আজকের প্রথম দিনের ক্লাস। এটা তোমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচে যারা রয়েছে প্রত্যেকের জন্য। আজকের আমাদের ক্লাসের মূল আলোচনার যে বিষয় হবে তিনটে পার্ট নিয়ে। নাম্বার 1 হচ্ছে কি, আজকে আমরা জানবো আমাদের ফুল সিলেবাস কেমন, যে ম্যাথামেটিক্সে আছে কি কি। নাম্বার 2 আমরা জানবো যে আমাদের পড়ানোর কৌশলটা কি হবে, কোন টেকনিকে পড়াবো, প্রথাগত পদ্ধতিতে ওই বই ধরলাম একটা করে অঙ্ক করছি ওই টেকনিকে। আরে ভাই, ওই নিয়মে পড়লে তো আমরা 2 বছরে বোরিং হয়ে যাব। ক্লিয়ার? কারণ 11-12 থেকে তো আমাদের কি বলবো, স্টুডেন্টস আর টিচার হয় ফ্রেন্ডলি রিলেশন, একটা বন্ধুত্বপূর্ণ একটা গ্রুপ সিস্টেম। কেমন? সেখানে কী বলতো, আমরা অঙ্ক নিয়ে চর্চা করব, আলোচনা করব, সমালোচনা করব, পিএনপিসি করব অঙ্ক নিয়ে, তবে না আমরা অঙ্কটাকে শিখতে পারবো। আর 3 নম্বর হচ্ছে তোমাদের বেস্ট অফ 5 নিয়ে একটু আলোচনা করব। কি বেস্ট অফ 5? কোন সাবজেক্টকে রাখবো, কাকে লাত মেরে ভাগাবো, কাকে আবার কি বলতো হ্যান্ডশেক করে বলবো আই চলে আমার দলে। তো এগুলো নিয়ে আজকের ফুল আলোচনা। কেমন? তো প্রথমে আমরা আগে জেনে নিই ফুল সিলেবাসটা। তো প্রত্যেকে লিখবে প্রথমে ক্লাস 11। এবার কিন্তু তোমাদের আর আগের মতন কিন্তু আর বোর্ড নেই, এবার কিন্তু বোর্ড চেঞ্জ। ক্লিয়ার? এবারে যে বোর্ডের আন্ডারে তোমরা পরীক্ষা দিচ্ছ সেটা কি বলতো, WBC HSE। কেমন? অনেকগুলো বোর্ড রয়েছে, CBSE বোর্ড বা আদার্স বোর্ড রয়েছে, তবে তোমরা এবার যার আন্ডারে পড়ছো সেটা হচ্ছে কি WBC HSE। ওকে, আচ্ছা। এই বোর্ড কিন্তু বিগত বছর থেকে সেমিস্টার সিস্টেম কিন্তু চালু করে দিয়েছে। টোটাল কিন্তু সেমিস্টার কটা বলো তো? 4টে। কেমন? আগে যেমন 11 আর 12 হতো, এবার কিন্তু 11-12ই রয়েছে, কিন্তু 11-এ 2টো সেমিস্টার, 12-এ 2টো সেমিস্টার। মানে এরকম করে ভেঙে গেছে বিষয়টা। সেমিস্টার 1, 2, 3, 4, টোটাল এই 4টা সেমিস্টার। এই 4টা সেমিস্টার, তার মধ্যে প্রথম যে 2টো সেমিস্টার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস 11-এর জন্য, আর পরের যে 2টো সেমিস্টার দেখতে পাচ্ছ এই 2টো সেমিস্টার হচ্ছে ক্লাস 12-এর জন্য। ওকে, তার মানে সেমিস্টার 1, সেমিস্টার 2 ক্লাস 11-এ পরীক্ষা হবে, সেমিস্টার 3, সেমিস্টার 4 12-এ। এবার একটু বলে রাখি আমাদের নাম্বার কত নাম্বারের পরীক্ষা হবে। মাথায় রাখবে তোমাদের ক্লাস 11 100 মার্কের পরীক্ষা, আর ক্লাস 12-ও কিন্তু 100 মার্কের পরীক্ষা। তার মানে টোটাল মার্কস থাকছে 100। এবার তার মানে কি বলতো, এখানে 100 মার্কস, ওখানে 100 মার্কস। এবার এই মার্কটা কেমন করে ডিস্ট্রিবিউট করা থাকবে, ভাঙা কেমন করে থাকবে? তো সেমিস্টার 1-এ লিখিত পরীক্ষায় থাকবে 40 নাম্বার, সেমিস্টার 2-এ লিখিত পরীক্ষায় থাকবে 40 নাম্বার, সেমিস্টার 3-এ থাকবে 40 নাম্বার, আর সেমিস্টার 4-এ থাকবে 40 নাম্বার। চলো আমি একটা পার্ট দেখাই। যেমন ধরো বলছি সেমিস্টার 3-তে থাকবে 40 মার্কস, সেমিস্টার 4-এ থাকবে 40 মার্কস। কেমন? তাহলে কত হলো বলো তো? 80। আর 20 মার্কস থাকবে প্রজেক্ট। কেমন? 20 মার্কস থাকবে প্রজেক্ট। তবেই এই তিনটে যদি যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 100 মার্কস। বলো এ অবধি বুঝতে পারলে কিনা? তার মানে এখানেও কিন্তু সেম, সেমিস্টার 1-এ থাকবে 40 নাম্বার, সেমিস্টার 2-এ থাকবে 40 নাম্বার লিখিত পরীক্ষায়, আর 20 নাম্বার থাকবে কিসে? প্রজেক্ট। তবে ফিজিক্সের বা কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এই বিভাজনটা আলাদাও হতে পারে। কেমন? কিন্তু ম্যাথামেটিক্সের জন্য আমাদের নাম্বার বিভাজন হচ্ছে এরকম। এবার চলো আমি আলোচনা করি ফার্স্ট আগে এই সেমিস্টার 1 নিয়ে, কারণ এটা নিয়ে আমাদের কাজ। প্রথমে সেমিস্টার 1-এর ক্ষেত্রে একটু বলে রাখি আমাদের সিলেবাসে আছে কি কি। ক্লিয়ার? আমাদের সিলেবাসে আছে কি কি। তো আমি এটাই বলবো যে তোমাদের টোটাল ক্লাস 11-এ
ইউনিট আছে 6টা। কেমন? 6টা ইউনিট। তবে একটু বলে রাখি তোমাদের, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমরা যেমন বিভিন্ন শাখা জেনে এসছো, যেমন পাটিগণিত একটা শাখা, বীজগণিত একটা শাখা, পরিমিতি একটা শাখা, ত্রিকোণমিতি একটা শাখা। কেমন? ওরকম ওরকম আমাদের কিন্তু এখানেও শাখা অনুযায়ী কিন্তু ভাঙা হয়েছে। ক্লিয়ার? ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, টোটাল 6টা ইউনিটে ভাঙা হয়েছে 11-এর সিলেবাসটাকে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 আর ইউনিট 6। তোমাদের টোটাল প্রথম যে 3টা ইউনিট আছে না, প্রথমটা, দ্বিতীয় আর তৃতীয়, এই 3টা ইউনিট তোমাদের কিন্তু রয়েছে সেমিস্টার 1-এ। আর বাকি যে 3টা ইউনিট আছে ওই ইউনিট থাকবে সেমিস্টার 2-এ। ক্লিয়ার এই অবধি? আচ্ছা, একটু বলে দিই কী কী আছে এখানে। তোমরা ইউনিট 1-এ পাবে সেট ও সম্বন্ধ, দুর্ধর্ষ একটা চ্যাপ্টার। একদম এখান থেকে তোমরা পুরো বেসিক জ্ঞান পাবে। কেমন? এরকম না যে তোমরা শুধু অঙ্কই শিখবে। ক্লিয়ার? অঙ্ক শেখার সঙ্গে সঙ্গে দারুণ সাইকোলজিক্যাল জ্ঞান পাবে এখান থেকে। এর ফলে একসঙ্গে দুটো লাভ। লাভটা কি? আমরা সামনের জীবনে এগোবো, বিভিন্ন প্রবলেমের সমাধানও করতে পারবো, কারণ আমাদের শেখানোর যে টেকনিক ধরনটা ওরকমই থাকবে। এটা একটা থাকলো। নাম্বার 2 হচ্ছে কি? ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির জন্ম হচ্ছে ক্লাস 11-এ, 10-এ জন্ম। যখন মাধ্যমিক তোমরা দাও তখন ফার্স্ট তোমরা ত্রিকোণমিতি শিখেছিলে। কেমন? আর ত্রিকোণমিতির মৃত্যু হচ্ছে কোথায় বলো তো? এই ক্লাস 11-এ। 11 ত্রিকোণমিতি শিখে গেলেই ব্যাস ভেবে নাও যে তোমার ত্রিকোণমিতির ফুল জ্ঞান হয়ে গেল। কেমন? আর নেই। 12-এ আর নেই ত্রিকোণমিতি। একটা পাবে চ্যাপ্টার ইনভার্স, যা তবু ওটা ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশান। যাই হোক, নেক্সট নাম্বার 2-এ পাবে হচ্ছে অ্যালজেব্রা, বীজগণিত। কেমন? অ্যালজেব্রা। অ্যালজেব্রাতে এত সুন্দর সুন্দর চ্যাপ্টার আছে, কল্পনা করতে পারবে না। খুবই সহজ চ্যাপ্টার। যেমন ধরো আমরা পাবো বিন্যাস সমবায় নামক একটা চ্যাপ্টার। কেমন? কীরকম জানো? তোমার নাম কি ভাই? অয়ন। ধরো অয়ন ঠিক করলো যে ও এটিএমের পাসওয়ার্ড দেবে। এবার অয়ন নাম দিয়ে টোটাল কটা পাসওয়ার্ড বানানো যাবে? কেমন? ওই পাসওয়ার্ড কটা বানানো যাবে, বা তোমাদের নাম দিয়ে তুমি কটা পাসওয়ার্ড বানাতে পারবে, তার ফুল ফান্ডা পেয়ে যাবে এই অ্যালজেব্রার ওই বিন্যাস সমবায় চ্যাপ্টারে। কেমন? বা ধরো তুমি এখন তো খুব বিয়ের মরশুম চলছে। কেমন? তো বন্ধু মিলে হয়তো বিয়ে বাড়িতে খেতে গেছো, মানে গিলতে গেছো। এবার ধরো 4টা বন্ধু, আর দেখছো ধরো 5টা বন্ধু আর 4টা সিট। সিট তো 4টাই, ওপারে 2জন এপারে 2জন বসবে, আর বন্ধু আছে 5টা। মহা মুশকিল। আর এক্সট্রা কোনো চেয়ারও লাগাতে দেবে না, যে 5টা চেয়ার দিয়ে দিলে 5জন মিলে খাচ্ছ। তো 4টা বন্ধু, 5টা বন্ধু আর 4টা সিট কেমন করে তোমরা ম্যানেজ করবে? কত উপায়ে ম্যানেজ করবে? তার ফুল ফান্ডার, তার টেকনিক আমরা শিখব এই অ্যালজেব্রার বিন্যাস সমবায় চ্যাপ্টারে। তাছাড়াও আরও বিভিন্ন চ্যাপ্টার রয়েছে ইন্টারেস্টিং, আমরা সেটা শিখব। আর 3 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, এটা পার্ট বলতে পারো, ক্যালকুলাস। তোমরা শুনবে পরবর্তীকালে কলনবিদ্যা, যার উপর সায়েন্টিস্ট লিবনিস্ট, তারপরে নিউটন, এরা বিভিন্ন একদম কাজ করেছিল। কেমন? আর খুবই সহজ পার্ট, মানে এত সহজ কল্পনা করতে পারবে না, কলনবিদ্যা। ব্যাস। তো এই হচ্ছে কি বলতো তোমাদের সিলেবাস। কেমন? অ্যালজেব্রা থেকে মাত্র 3টে চ্যাপ্টার আছে, কলনবিদ্যা থেকে আছে মাত্র 2টো চ্যাপ্টার, আর ত্রিকোণমিতি ফুল আছে, আর সঙ্গে সেট সম্বন্ধ বা সেট চিত্রণ। এই হচ্ছে আমাদের ফুল সিলেবাস। এবার জানাচ্ছি তোমাদের এই সিলেবাসের উপরে কোশ্চেনের প্যাটার্নটা কীরকম হবে, মানে কেমন দেখতে হবে প্রশ্ন। তো এটাই বলবো ভাই, ধরে নাও তুমি পরীক্ষাতে গেলে, আর এটা হচ্ছে কি প্রশ্নপত্র। তোমাদের যেগুলো বিজোড় সেম,
বিজোড় সেম বলতে কীরকম বলো তো, 1 আর 3। বিজোড় সেমে তোমাদের যে 40 মার্কের যে পরীক্ষা হচ্ছে না, এই 40 নম্বরের পরীক্ষা হবে সব এমসিকিউ, একটাও কিন্তু কোনো বড় কোশ্চেন থাকবে না, মানে 40টা এমসিকিউ। তার মানে আমাদের সেমিস্টার 1-এর যে কোশ্চেনের প্যাটার্ন থাকবে কি, এমসিকিউ। স্যার টাইম কত থাকবে? টাইম থাকবে 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট। আর ফুল মার্কস থাকবে হচ্ছে কত, 40। কেমন? তাহলে 40 নাম্বার থাকছে 40টা প্রশ্নের জন্য। নাম্বার 1 কোশ্চেন, নাম্বার 2 কোশ্চেন, এরকম করে চলছে। টোটাল হচ্ছে 40টা প্রশ্ন। আর টাইম থাকছে কত, 90 মিনিট। কেমন? তার মানে বলতে পারবে এক একটা অঙ্কের জন্য কত সময় পাবে? 2 মিনিট 25 সেকেন্ড। কেমন? এক একটা অঙ্কের জন্য। যদি তুমি পরপর অঙ্ক করতে শুরু করো, এদিক ওদিক মাথা না ঘুরিয়ে, আর মাথা ঘোরাতে গেলে 25 সেকেন্ডটা বাদ পড়ে যাবে, মানে 2 মিনিট করে হাতে টাইম পাচ্ছ, মানে এক একটা অঙ্ক মাত্র 2 মিনিট করে টাইম। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে কি জানো, 2 মিনিটে কি আসলে হবে? পারবো কি আমরা 2 মিনিটে? এমন তো হতে পারে কোনো অঙ্ক হয়তো আমাকে টপিকটাকে বুঝতে হলো, আচ্ছা এটা বলতে চাইছে, কনসেপ্টটা নিলাম আগে, তারপর ক্যালকুলেশন আছে, তারপরে ভাবতে হবে যে আচ্ছা আর কি করা যায়, অ্যাপ্লিকেশানটা কী হতে পারে। তো মোটামুটি প্রায় 4-5 মিনিট লেগে যায় নিশ্চয়। তাহলে 2 মিনিটে যখন করব, তার জন্য নিশ্চয় অন্য কোনো কৌশল আছে। তো কী কৌশল আছে ওটা আমরা পরে বলবো, একটু পরে বলছি। তো আগে আমরা জেনে নিলাম এই পুরো ফান্ডাটা। তাহলে শর্টে বলে দিচ্ছি বিষয়টা। তোমাদের এবারের যে বোর্ড WBC HSE, টোটাল 4টে সেমিস্টার পার রাখছো তোমরা এবার। 11-এ 2টো সেমিস্টার। মনে রাখবে যেখানে অড সেমিস্টার থাকছে ওখানে MCQ পার্টের কোশ্চেন হবে, আর যেটা ইভেন্ট সেমিস্টার মানে 2 আর 4, ওখানে কিন্তু কোনো MCQ থাকবে না, সমস্ত অঙ্ক হচ্ছে ব্রড। কেমন? একদম তোমাকে অঙ্ক করে দেখাতে হবে, কিন্তু MCQ অঙ্ক করে দেখাতে হবে না, একদম কোশ্চেন থাকবে, 4টা অপশান থাকবে। কেমন? কিন্তু অঙ্ক তো না করলে তো তুমি করতে পারবে না। তাই তোমাকে কিন্তু হয়তো রাফ পেপারে করতে হবে, বাট অ্যান্সার পেপারে যখন তোমাকে দেবে ওখানে শুধু টিক মারতে হবে। টোটাল 3টা ইউনিট সিলেবাসে আছে। কেমন? আর এই 3টা ইউনিটের কন্টেন্ট দারুণ ইন্টারেস্টিং, মানে এত ইন্টারেস্টিং যে এই 3টা ইউনিটের প্রেমে পড়ে যাবে। কেমন? কোশ্চেনের প্যাটার্ন কীরকম? একদম এরকমই কোশ্চেন থাকবে, MCQ অল। টাইম থাকবে 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট। ফুল মার্কস থাকছে 40, একদম পরপর 40টা কোশ্চেন থাকবে। কেমন? তবে এরকম নয় তুমি সেট সম্বন্ধ আর ত্রিকোণমিতি এখান থেকে তুমি পাবে 15 নাম্বার। কেমন? এরকম করে নাম্বার বিভাজন থাকবে। হ্যাঁ, এরকম নয় যে শুধুমাত্র এখান থেকে সব দিয়ে দিল, সামঞ্জস্যপূর্ণভাবে কিন্তু নাম্বার ভাগ করা থাকবে। আগে এই অবধি লিখে নাও সবাই। এবার প্রত্যেকে হেডিং লিখবে, পড়ার কৌশল। কোন কৌশলে বা কোন টেকনিকে আমরা কিন্তু পড়ব, তো তার আগে একটু জেনে নাও প্রত্যেকে। মাথায় রাখবে ক্লাস 11-12টাকে বলা হয় আর একটা ভাষা কি জানো, বিমানবন্দর। ঠিক আছে? মাধ্যমিক কিন্তু বিমানবন্দর না, 11-12টা হচ্ছে বিমানবন্দর। কারণ এটা এমন একটা জায়গা, এখান থেকে এবার তুমি পরবর্তীকালে বিভিন্ন প্রফেশনে, কোন প্রফেশনে তুমি যাবে তুমি ঠিক করতে পারবে। ক্লিয়ার? মাধ্যমিক অবধি তুমি কিন্তু সায়েন্স আর্টস সব কিছু পড়েছ। এবার উচ্চ মাধ্যমিক হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা স্থান, এবার এখান থেকে তুমি ঠিক করবে আমি কোন লাইনে যাব এবার। কেমন? ওই কারণে আমাদের কিন্তু শুধুমাত্র WBC HSEর আন্ডারে যে পরীক্ষা, একাদশ শ্রেণী 12 শ্রেণীর, ওটা কিন্তু না, আরও কিন্তু বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা হয়, প্রায় 25 থেকে 30টা পরীক্ষা হয়। তার মধ্যে আমাদের 11-12 একটা মাত্র পরীক্ষা। ওই জন্য তোমরা যখন বই কিনবে দেখবে বইয়ের মধ্যে বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে। কেমন? তুমি যে কোনো বই কেনো না কেন, যে কোনো রাইটারের বই দেখবে, আমি যদি বলি ধরে নাও সাঁতার পাবলিকেশন যদি বলি, হ্যাঁ এটাতে ক্লাস 12-এর বই যদিও, দেখবে বইয়ের ওপরে লেখা আছে কি, ক্লাস 12 অ্যান্ড অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশান। তার মানে বই কেবলমাত্র যে একাদশ শ্রেণীর জন্যই লেখা হচ্ছে তা কিন্তু না,
ওই বইটার মধ্যে ক্লাস 11-এর কন্টেন্ট থাকবে প্লাস এন্ট্রান্সের কন্টেন্ট থাকবে মিক্সচার অবস্থায়। কেমন? ওই জন্য আমি একটা ছক বানিয়ে দিচ্ছি, দেখে নাও। ব্যাস, এই হচ্ছে একটা ছক। কীরকম? 3 রকমের ফান্ডা আছে। একটা হচ্ছে বেসিক লেভেল। কেমন? একটা বেসিক লেভেল, জাস্ট কোনো একটা চ্যাপ্টারের কন্টেন্টকে জানার জন্য, কিন্তু পরীক্ষাতে সাধারণ পক্ষেগুলো আসে না, কিন্তু তোমার কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য বা কন্টেন্টকে জানার জন্য তোমাকে বেসিক লেভেলটা জানতে হবে। নাম্বার 2 লেভেল হচ্ছে কি? বোর্ড এক্সাম। এটা হচ্ছে বোর্ড এক্সামের জন্য। আর নাম্বার 3 এন্ট্রান্স এক্সাম। বিভিন্ন প্রবেশিকা যখন পরীক্ষা দেবে, ক্লিয়ার, তখন কিন্তু আমাদেরকে ওই কন্টেন্টটি জানতে হবে। তার মানে ভাবো, একটাই বই, বইয়ের মধ্যে কন্টেন্ট মিক্সচার অবস্থা থাকবে। এখন আমাদের কাজ কি জানো? আমাদের কাজ হচ্ছে ওই মিক্সচার করার কন্টেন্টকে আলাদা করা, কোনটা বেসিক লেভেল, কোনটা সেমিস্টার 1-এর জন্য, আর কোনটা এন্ট্রান্সের জন্য সেপারেট করা। ক্লিয়ার? এবার একটু বলে রাখি তোমাদের, বেসিক লেভেলের যে কোশ্চেনগুলো না, মানে আমি কেন এটা বলছি এখন ফিল করতে পারো বিষয়টা। বেসিক লেভেলের যে কোশ্চেনগুলো থাকে হচ্ছে কনসেপ্ট প্লাস ক্যালকুলেশন ভিত্তিক। কেমন? মানে কনসেপ্টও থাকবে আর সঙ্গে গণনাও থাকবে। আর এন্ট্রান্সের অঙ্কগুলো কেমন থাকে? কনসেপ্ট থাকবে, ক্যালকুলেশন থাকবে আর অ্যাপ্লিকেশন থাকবে। মানে এরকম বিষয়টা, যখন তোমরা মাধ্যমিক দিয়েছিলে তখন দেখবে কোন একটা কোশ্চেন হুবহু কমন পড়তো না? উপপাদ্য যা পড়বে, উপপাদ্য কি বানিয়ে দেয় না? যা থাকে বইয়ের মধ্যেগুলো দেয়, বইয়ের মধ্যেই থাকে। তুমি জানো যে কিছু কমন পাই না পাই, উপপাদ্য শিওর কমন পাবো, এই সবটা করে নিতে পারি। তো ঠিক একই রকমভাবে তোমরা কিন্তু বোর্ড এক্সামের যে কন্টেন্ট তুমি যা পড়বে সেটাই কমন পাবে। কিন্তু এন্ট্রান্সের ক্ষেত্রে কি হয়? তুমি যা পড়বে ওটা কমন নাও পেতে পারো। তুমি যা পড়বে, তুমি কনসেপ্ট নিলে নাম্বার 1, তারপর তুমি ক্যালকুলেশনের দক্ষতা অর্জন করলে, এবার আননোন কোনো কোশ্চেন আসলো, তোমাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে তুমি যা শিখলে। কেমন? ওই কারণে বলা হয় এন্ট্রান্সের যে কোশ্চেন ওটা অ্যাপ্লিকেশান ভিত্তিক, আর বোর্ড এক্সামের যে কোশ্চেন যা তুমি পড়বে, খালি তোমাকে কনসেপ্ট আর ক্যালকুলেশনে দক্ষ থাকতে হবে, ব্যাস, আর টেনশন নেই। কেমন? এবার আমাদের এখানে সমস্যাটা কি জানো? কেন এটা বললাম? বলার কারণ হচ্ছে আমাদের কোশ্চেনের প্যাটার্ন যেহেতু সেমিস্টার 1-এ এমসিকিউ মানে কি বলো তো? একটা কোশ্চেন থাকবে আর তার আন্ডারে কটা উত্তর থাকবে বলো তো? 4টে, ABCD। এবার ইতিহাস, ভূগোল এগুলোর ক্ষেত্রে কি হয়? যদি আমাদের কোশ্চেন জানা থাকে, উত্তর পাটাপাট বলতে পারবো, ঠিক কিনা? রাইট মারতে সুবিধে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে কি হয়? আমাকে কিন্তু অঙ্কটা সলভ করতে হবে, ঠিক কিনা? এরকম তো না যে অঙ্ক দেখলাম আমরা বলে দিলাম, আমাকে ওই অঙ্কটা কিন্তু সলভ করতে হবে। আর সলভ করার সময় আমি জানি আমাকে বেসিক লেভেলের অঙ্ক দেবে না, আমাকে কোন ধরনের অঙ্ক দেবে? এই বোর্ড এক্সামের জন্য অঙ্ক দেবে, যেখানে কনসেপ্টও আছে প্লাস কি আছে? ক্যালকুলেশন। তার মানে এক একটা অঙ্ক সলভের জন্য মোটামুটি আমাদের 4 থেকে 5 মিনিটের মতন টাইম লাগছে। কিন্তু বোর্ড আমাদেরকে না টাইমও বেঁধে দিয়েছে, বলেছে ভাই যাই করিস তাই করিস, একটা অঙ্কের জন্য আমি কিন্তু 2 মিনিটের বেশি টাইম দেবো না। এবার এখানে হচ্ছে কন্ট্রাডিকশান স্টুডেন্টের মনে, যে আমি এতগুলো চ্যাপ্টার পড়ব, এত অঙ্ক আছে, কেমন? আর এত অঙ্ক যদি প্রচুর প্র্যাকটিসও করি, তবুও কিন্তু আমাদের মিনিমাম একটা অঙ্ক দিল, ওকে পড়ে বুঝলাম, কেমন? পড়ে বুঝলাম কি অ্যাকচুয়ালি বলতে চেয়েছে। তারপর হয়তো কোন নিয়মে অঙ্ক করব, নিয়ম তো প্রচুর, কোন নিয়মে অঙ্কটা করব ওটা নিয়ে ভাবতে হবে। তারপর গণনা করব, গণনা করার পর যে অ্যান্সারটা পাবো, দেখবো 4টা অপশানের মধ্যে কোনটা হচ্ছে। তো এটাতে মিনিমাম 3 থেকে 4 মিনিট লেগেই যায়, কেমন? কিন্তু আমাকে বোর্ড এক্সাম কত টাইম দিচ্ছে? মাত্র 2 মিনিট। তাহলে 2 মিনিটে কেমন করব? তো এই হচ্ছে একটা বড় সমস্যা। আর এই সমস্যাটাকে কাটানোর জন্য আমাদের পড়ার যে টেকনিকটাকে আমি 3টে পার্টে ভেঙে দিয়েছি। কেমন? 3টে পার্ট। কী কী 3টে পার্ট? নাম্বার 1 হচ্ছে তোমাদের কনসেপ্ট তো দেবই আমি, যখন তোমাদের অঙ্ক করাবো কনসেপ্ট তো দেবই, টেনশন নেই।
নাম্বার 2 হচ্ছে ডিটেলস ক্লাস, মানে বড় নিয়মে অঙ্ক করানো হবে। কেমন বড় নিয়ম বলতে, যেমন করে প্রথাগত পদ্ধতিতে অঙ্ক করানো হয়, বড় নিয়ম। আর 3 নাম্বার হচ্ছে এই যে টাইম ম্যানেজমেন্ট, 2 মিনিটের মধ্যে অঙ্কটা নামাতে হবে। তা আমরা 2 মিনিটের মধ্যে নামাবো না, আমাদের অঙ্কটা নামবে ম্যাক্সিমাম 15 সেকেন্ডে। কেমন? আর তার জন্য আমরা শেখাবো হচ্ছে শর্টকাট ট্রিক্স। ক্লিয়ার? এটা আগে শেখাতাম না, যখন আগের সিলেবাস ছিল শেখাতাম না, কারণ স্টুডেন্টস এর দুর্প্রয়োগ করতো। কীরকম দুর্প্রয়োগ? ওদের তো বড় নিয়ম অঙ্ক থাকতো, এবার বড় নিয়ম অঙ্ক যখন করাতাম, এবার তো ও শর্টকাট নিয়ম অঙ্ক জেনে ফেলছে, ও এটা কোশ্চান দেখছে আর উত্তর বলে দিচ্ছে সঙ্গে সঙ্গে, হয়তো 2-3 সেকেন্ডে অ্যান্সার বলে দিচ্ছে, ও এটার উত্তর এটা হবে, ফলে ও কমজোর হয়ে যায়। কিন্তু তোমাদের সিলেবাসটা এরকম করে দিয়েছে যে অল এমসিকিউ, ফলে বাধ্য হয়ে কিন্তু এটা আমাদেরকে এখন শেখাতে হচ্ছে। ক্লিয়ার? শর্টকাট নিয়ম কি? এই শর্টকাট নিয়ম শেখাচ্ছি আস্তে আস্তে। তো চলো আগে আমরা জেনে নিই আগে কনসেপ্টটা। কনসেপ্ট কি? কি এই ফান্ডাটা? তো ফার্স্ট আমি লিখছি আগে কনসেপ্ট। তো আমি একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। তো টপিক দিচ্ছি, ধরে নাও এক্সাম্পল তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কেমন? চলো অঙ্ক থেকে বেরিয়ে ফিজিক্সের কন্টেন্টে আমি বলছি, কারণ ওখানে কনসেপ্টের ভান্ডার আছে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো আমরা এরকম না যে প্রথাগত পদ্ধতিতে বই যা আছে একদম পরপর পড়ব, আমরা এরকম তো পড়তে পারি। তো সূত্রটা কি ওটা পরে বলছি, আগে এক্সাম্পলটি, বাস্তব এক্সাম্পলটা। যেমন ধরো আমি হচ্ছি একটা সংস্থা। কেমন? তোমরা যখন রাস্তায় আসলে না, এখন দেখছো রাস্তাঘাট অনেক সহজ হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে, কল্পনা করতে পারবে না আজ থেকে 15 বছর আগে না এই আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। আমি যখন স্কুটি নিয়ে যেতাম, মনে হতো কী বলতো, আমি হাওয়াতে উঠছি বা নাচতে নাচতে আসছি, এত বড় বড় গর্ত থাকতো রাস্তায়। এখন যদি রাস্তা অনেক ভালো হয়ে গেছে, তো ভেবে নাও রাস্তা খারাপই আছে। কেমন? রাস্তা কি আছে? কি আছে? রাস্তা খারাপ আছে। এবার আমি হচ্ছে সংস্থা, এবার সরকার কি করছে? সরকার সংস্থাকে ধরো এক্সাম্পল টাকা দিল, কি জন্য? রাস্তাটা সারাই করার জন্য। ওকে, এবার ভাই তুমি বলো তো, এই সব টাকাকে কাজ হবে? এই সব টাকাকে কাজ হবে? সব মাথা দোলাচ্ছ না, হবে কি সব কাজ টাকার? তো এই টাকার এই অংশটা কি হয় বলো তো? আর বললাম না, আর বাকি টাকার কি হবে? রাস্তার কাজটা সম্পন্ন হবে। ক্লিয়ার অবধি? এবার দেখো এটাকে আমি একটু অন্য ভাষায় বলি, কীরকম দেখে নাও। যখন বাইরে থেকে সংস্থাকে টাকা দেওয়া হচ্ছে, তখন সংস্থা এই টাকাকে দুভাবে ব্যবহার করছে। এই টাকার একটা অংশ কি করছে? নিজের পকেট ভরছে, আর একটা অংশ কি করছে? রাস্তার কাজ সম্পন্ন করছে। ক্লিয়ার? এবার চলো এটাকে আমি টাকার পরিবর্তে তাপ বলছি। কেমন? টাকাটাকে বাদ দিয়ে টাকার পরিবর্তে তাপ অ্যাড করে দাও। কীরকম তাহলে? যখন বাইরে থেকে সংস্থাকে যখন তাপ দেওয়া হয়, তখন সংস্থা কী করছে? এই তাপকে দুভাবে ব্যবহার করছে। তাপের একটা অংশ কি করছে? নিজের আভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে। আভ্যন্তরীণ শক্তি বাড়ানো মানে কি? ব্যাংক ব্যালেন্সটা বেড়ে গেল। আর তাপের যে আরেকটা অংশ পড়ে আছে, ওটা কি করবে? বাহ্যিক কার্য সম্পাদন করছে, মানে রাস্তার কাজ করছে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ক্লিয়ার? দেখি তোমরা বলতে পারছো কিনা, তাহলে একটু আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবে। বলো, যখন বাইরে থেকে সংস্থায় কি দেওয়া হচ্ছে? তাপ। তখন এই তাপ কবে ব্যবহার হচ্ছে? দুইভাবে। তাপের একটা অংশ কি হচ্ছে? হ্যাঁ, নিজের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে, আর বাকি অংশটা কি হচ্ছে? বাহ্যিক কার্য সম্পাদন হচ্ছে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার ফার্স্ট সূত্র। কেমন? তো আমরা যদি সমস্ত কন্টেন্টের কনসেপ্ট যদি এরকম বাস্তব উদাহরণ দিয়ে করি, তাহলে কি আমাকে আর মুখস্থ করতে হবে টপিক? হবে না। তো আমরা অঙ্কের ক্ষেত্রেও কিন্তু যতগুলো কন্টেন্ট থাকবে
সমস্ত কন্টেন্ট আমরা কিন্তু বা কনসেপ্টকে আমরা কিন্তু এই বাস্তব উদাহরণ থেকে শিখব। ক্লিয়ার? আশা করছি বাস্তব উদাহরণের কনসেপ্ট বুঝতে পেরেছ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে গাণিতিক রূপ। গাণিতিক রূপ দেখবে, যখন তুমি কোনো একটা কন্টেন্ট পড়বে ওখানে কিন্তু গাণিতিক রূপ বা গাণিতিক ফর্মুলা আসবে। কেমন? এবার প্রবলেম একটাই, একটা চ্যাপ্টার থেকে ধরো প্রায় 10টা বা 15টা করে গাণিতিক রূপ, তো মনে রাখাও খুব টাফ হয়ে যায়। ক্লিয়ার? মাথা আনতে হয় যে কি পড়লাম। তো যদিও তোমাদের আজকে দেখাচ্ছি দু একটা টেকনিক, কেমন আমরা মনে রাখবো কী করে। ক্লিয়ার? কোন কৌশলে মনে রাখবো। তো আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট দেখে নাও কীরকম। জাস্ট কেমন মনে রাখবো এটার জন্য, কিন্তু অন্য কোনো পারপাসে নয়। তোমরা ম্যাথামেটিক্স বলো বা কেমিস্ট্রি বলো বা ফিজিক্স বলো, যে কোনো সাবজেক্ট বলো, গাণিতিক রূপ একদম তোমার পাশে কিন্তু দাঁড়িয়ে থাকবে, ভাই আমাকে মনে রাখ। ক্লিয়ার? তো একটা আমি ফিজিক্সের ক্ষেত্রে বলি, একটা কেমিস্ট্রির ক্ষেত্রে বলি, একটা ম্যাথসের ক্ষেত্রে বলি। ম্যাথসটা খুবই লাগবে, কারণ ফর্মুলার তো ভান্ডার আছে। কেমন? তো আমি প্রথমে দেখো ফিজিক্সের ক্ষেত্রে বলি, তোমরা একটা টপিক পড়বে, টপিকটার নাম হচ্ছে প্রাসের গতি। কি বললাম? প্রাসের গতি। প্রাসের গতিটা কি জানো? আমরা যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুড়ি, দেখবে বস্তুটা কিন্তু কিছুটা উপরে ওঠার পর না আবার নিচে এসে পড়ে। কি পড়ে তো নাকি? যদি না পড়তো তাহলে তো বুঝতে পারছো আইপিএল খেলা কি আর হতো? যটা বল মারতো সবটাই তো মহাকাশ চলে যেত। ক্লিয়ার? সমস্ত ধরো যে যারা প্লেয়ার্স হাত এরকম করে থাকতো, কখন বলটা পড়ছে না বল। তার মানে কি, কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে ছোড়া যায়, বস্তুটা যাবে ঠিকই, কিন্তু একটা সময় পর আবার কি নিচে এসে পড়ছে। তার মানে কি, এই যে গতিটা দেখতে পাচ্ছ না, এই গতিটাকে বলা হয় প্রাসের গতি। কেমন? তার মানে কি বললাম, কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে ছোড়ো, ও কিন্তু মহাকাশ চলে যায় না। ও কি হয়, ধরো থিটা কোণ করে ছুড়েছ, ও বাবু কিছুটা গেল উপরে, আবার কিন্তু ও নিচে এসে পড়ে। ক্লিয়ার? তো এই যে গতি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রাসের গতি। এবার আমাদের বক্তব্যটা কি জানো? আমি দেখতে পাচ্ছি সবচেয়ে উঁচু হাইট হচ্ছে এইচ, আর এখান থেকে ছুড়লাম, বস্তুটা ওখানে গিয়ে পড়েছে, তো কতটা পথ অতিক্রম করেছে বা কতটা দূরত্ব দিয়েছে ধরে নিচ্ছে সেটা আর। তো স্টুডেন্টসকে না মনে রাখতে হয় যে এইচের সঙ্গে আর এর কী সম্পর্ক। ক্লিয়ার? এই কন্টেন্ট এই কারণে দিচ্ছি, কারণ যারা মেডিকেল নিয়ে পরবর্তীকালে পড়ার চেষ্টা করে, কেমন, তাদের ক্ষেত্রে এই সম্পর্কের উপরে বেস করে প্রচুর প্রশ্ন দেয় ফিজিক্সে। কেমন? এবার সম্পর্কটা কি? তো স্টুডেন্ট সম্পর্কটা গুলিয়ে ফেলে। তো আমরা এই সম্পর্কটাকে না অন্য টেকনিকে মনে রাখি। কীরকম? তো টেকনিকটা বলার আগে একটু বলে দিই, তোমরা রতন নামে কাউকে চেনো? রতন কার বাবার নাম না তো? না, রতন টাটা, হ্যাঁ তুমি একটা রতনকে চিনলে। আচ্ছা, আর রতন কাউকে চেনো? কোনো পাড়া প্রতিবেশীর কোনো কেউ, কাকা, মামা, জ্যাঠা আছে? কে আছে? দাদা? আচ্ছা, দুটো হলো। আর কেউ? আমি যখন এক সময় যখন ললিতমণি স্কুলে যখন আমি পার্ট টাইম টিচার ছিলাম, তখন রতন সুইটস ভান্ডার থেকে আমি খুব মিষ্টি খেতাম। ক্লিয়ার? রতন সুইটস ভান্ডার, ওই রতন। তো এরকম করে ধরে নাও আমি 4টা রতন নিলাম। ক্লিয়ার? আগে বলে দিচ্ছি, কেউ কিন্তু খারাপ হবে না, জাস্ট বোঝানোর জন্য বলছি কিন্তু। কেমন? তো লিখছি, रतन 4 है। ক্লিয়ার? হিন্দি লেখাপড়া ভালোই হচ্ছে আমার। আচ্ছা, রতন 4 है এর মানে কি, 4 জন রতন আছে। কেমন? কিন্তু আগে বলে দিচ্ছি হাত জোর করে, ভাই বোন কেউ কিছু খারাপ ভাবিও না। কেমন? কারণ একটু মনে রাখতে হবে তো, ওই কারণে আমি লিখছি রতন চোর হে। ঠিক আছে? তো এই লাইনটা কি তোমাদের মনে থাকবে? থাকবে? হ্যাঁ কি না বলো আগে। তাহলে কি বললাম ভাই বলো তো? रतन चोर है। रतन रतन কে চোর হে? রতন চোর হে। ঠিক আছে? তো রতন চোর হে, আমরা খালি এক লাইনটা মনে রাখলাম খালি। এবার দেখো এখানে র মানে কি আর, র মানে কি আর। তন, তন থেকে আসছে টেন। ক্লিয়ার? রতন, তন থেকে আসছে কি
ট্যান। আর সবাই জানো সাইন থাকলে গেলে থিটা লাগাতেই হয়, কস থাকলে গেলে থিটা লাগাতেই হয়, তাই ট্যান যখন আছে তখন থিটা লাগাবই। ইকুয়াল টু চোর, চোর থেকে নিচ্ছি 4, আর হে, হে থেকে নিচ্ছি এইচ। ক্লিয়ার? র থেকে আর, টান মানে কি ট্যান, চোর থেকে আসছে 4 আর হে থেকে আসছে কি এইচ। তো দেখো আমরা একটা দারুণ গাণিতিক রূপ মুখস্থ করে ফেললাম, আর ট্যান থিটা ইকুয়াল টু 4h। মাথায় রাখবে যখন নিট এক্সাম হয় না তখন অনেক সময় আমাদের মানে 4টা অপশানের প্রতি দেয়। ধর একটা অপশান দিল এইচ ট্যান থিটা ইকুয়াল টু 4r বা 4 ট্যান থিটা ইকুয়াল টু RH, এরকম করে 4টা অপশান দিয়ে দেয়, স্টুডেন্টস গুলিয়ে যায়। কেমন মুখস্থ করে ফর্মুলা বাট গুলিয়ে যায়। তো কেউ যদি মনে রাখে রতন চোর হে, তাহলে ওই টেকনিকের মাধ্যমে কিন্তু খুব সহজেই এই গাণিতিক রূপটা মনে রাখতে পারবে। বোঝা গেল বিষয়টা? তো আমাদের কিন্তু দেখবে 11-এ না প্রচুর সূত্র পাবে। কেমন? তো সূত্রগুলোকে আমরা কিন্তু এই টেকনিকের মাধ্যমে কমাতে পারবো। ক্লিয়ার অবধি? শুধু তাই নয়, কল্পনা করতে পারবে না কেমিস্ট্রি যে রিয়াকশানগুলো আছে না, টোটাল প্রায় 30 থেকে 40টা রিয়াকশান যদি করে নাও তাহলে পুরো 11-12 অল রিয়াকশান হয়ে যায়। এবার 40টা রিয়াকশান মনে রাখা টাফ হয়ে যায়, কিন্তু এমন সুন্দর সুন্দর টেকনিক রয়েছে আরামসে তুমি কি বলতো ওই রিয়াকশানগুলো মনে রাখতে পারবে ট্রিক্সের মাধ্যমে। তো এটা কি বুঝতে পেরেছো সবাই? তো চলো একটু আমি কেমিস্ট্রিটাও একটু বলে দিই কীরকম। দেখবে টপিকটা হচ্ছে ইথার প্রস্তুতি। ক্লিয়ার? একদম পাওয়ারফুল একটা টপিক রয়েছে। কি বললাম? কি প্রস্তুতি? ইথার প্রস্তুতি। বলতে পারবে ইথারের সংকেতটা কি? তোমরা পড়েছো ক্লাস 10-এ। ऑक्सीजन का इधर भी है उधर भी है, इधर उधर মানে কি ইথার, এটা তো ইথারের সংকেত, তাই না? আচ্ছা, এবার ইথার কাম করে তৈরি হয়। তো এটার জন্য একটা দেখবে টিকা পড়বে তোমরা, উইলিয়ামসন সংশ্লেষ। কেমন? তো সমস্যা একটাই, সবাই বোঝাবে যে কি দিচ্ছি, কেমন কি দিচ্ছি আর কেমন করে পাচ্ছি, কিন্তু কি দিচ্ছি ওটাই মনে রাখবো কেমন করে। সবাই তোমাকে শেখাবে দিলাম কি ওটা তোমাকে মনে রাখতে হবে। এবার কেমন করে কাজ হচ্ছে যার ফলে পাচ্ছি ওই পার্টটা সবাই শেখায়, কিন্তু কি দিচ্ছি ওটাই তো মনে থাকে না আমাদের। তো আমরা টেকনিকের মাধ্যমে কিন্তু মনে রাখতে পারি। বেশি না, মাত্র তোমাকে 20টা টেকনিক মনে রাখতে হবে, তুমি মোটামুটি প্রায় 90% তুমি রিয়াকশান নিজে করতে পারবে। যেমন একটা এক্সাম্পল বলি, দেখি তোটা চিনতে পারো কিনা। বলো তোটা কি? আজকাল বিলুপ্ত হয়ে গেছে, রিক্সা, তাই না? আচ্ছা, তো তোমরা বলছো স্যার এটা রিক্সা। আচ্ছা, এই রিক্সাটা কি তোমার? ও বলছে না। তাহলে কি তোমার? তোমারও না। ভাই তোমার কি? তোমার? তোমার? দেখো কেউ কিন্তু স্বীকার করছো না রিক্সাটা তোমার। তার মানে তোমার মানছো রিক্সাটা ওর না। রিক্সাটা ওরও না, রিক্সাটা ওরও না, তাই না? তো রিক্সাটা ওর না। ক্লিয়ার? যদি কেউ এই লাইনটা মনে রাখতে পারো না, উইলিয়ামসন সংশ্লেষ এমনি হয়ে যাবে। কেমন করে দেখে নাও, এখানে রি, রি থেকে আসছে আর, সা, সা থেকে আসছে এক্স। কেমন? তাহলে কি বললাম? রি থেকে আসছে আর, সা থেকে আসছে কি এক্স। এবার টা মানে কি বলে না, চায়ের সঙ্গে টা, টা মানে যোগ। এবার দেখো এখানে কি আছে, ওর, ও আর, ওর, না, এন এ না। ক্লিয়ার? বলো এই বুঝতে পারলে কিনা? তাহলে কি বললাম? রিক্সা টা মানে যোগ, ওর না, ওর মানে কি ও আর ওর, আর না এন এ না। এবার তোমরাই বলো আমার দরকার কি, আর বন্ড ও আর দরকার না? তো আর এর সঙ্গে তুমি ও আর নিয়ে নাও, তাহলে কি পাচ্ছি? আর বন্ড ও আর।
তাহলে ওর কাজ কমপ্লিট হয়ে গেল। প্লাস তাহলে বাকি কে বেঁচে থাকলো বলো তো? এক্স বেঁচে আছে আর এন এ বেঁচে আছে। তাহলে আমরা কি লিখব? এন এ এক্স। ব্যাস হয়ে গেল কি রিয়াকশান। আমার দরকার কি ছিল? আমার দরকার ছিল এইটা, আমি ওটা পেয়ে গেছি। কেমন? তো কি পাচ্ছ ওটা টেনশন নেই, ওটা তোমাকে স্যার শিখিয়ে দেবে, কিন্তু কি দিচ্ছে এখানে ওটাই তো মনে রাখা চাপ হয়ে যায়। তো আমরা যদি এই টেকনিকে মনে রাখতে পারি, রিক্সাটা ওর না। ক্লিয়ার? সুন্দর করে বাড়িতে রিক্সা আঁকবে আর বলবে আমার না, আমার না, আমার না, যে শত্রু থাকবে ওর। ক্লিয়ার? তার মানে কি রিক্সাটা ওর না, খালি এটা মাথায় রাখবে, আরামসে তোমার কিন্তু রিয়াকশান মনে থেকে যাবে। তো আমার বক্তব্যটা না যেটা তুমি করো, আমার বক্তব্য এটাই, আমরা যখন সায়েন্স নিয়ে পড়বো তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যেন প্র্যাকটিস করার টাইমটা বেশি পাই। ক্লিয়ার? মুখস্থ করাচ্ছে আমরা থটটা দেখে নিলাম, আচ্ছা এটা আমার মাথায় থেকে যাবে। হ্যাঁ, বারবার বারবার একই জিনিসের উপরে মুখস্থ না করে বরং টেকনিক দিয়ে ওকে মুখস্থ করবো, তাহলে সারা জীবন মনে থাকবে। কেমন? হয়তো মরেও গেলে আজকে যদি কেউ কোশ্চেন করে, বল উইলিয়ামসন সংশ্লেষ কি, চোখটা খুললে রিক্সাটা না, আবার মরে গেলে। ক্লিয়ার? ব্যাস। তো আগে লিখে নাও এটা। এবার প্রত্যেকে হেডিং লিখবে সূত্র। তোমরা প্রত্যেকে জানো যে ম্যাথামেটিক্সে ফর্মুলা হচ্ছে কি বলতো মেন জিনিস, কিন্তু ক্লিয়ার? ফর্মুলা হাতে থাকা মানে কি ব্রহ্মাস্ত্র হাতে আছে, আর ফর্মুলা হাতে নাই মানে ব্যাস তুমি গেলে। তো এরকম কিন্তু ম্যাথামেটিক্সে প্রচুর ফর্মুলা আছে, প্রচুর। কেমন? তো আমরা এটা জানি যে একটা ফর্মুলা থেকে তো আরেকটা ফর্মুলা তৈরি। ক্লিয়ার? ওই জন্য আমরা অ্যাপ্লিকেশান বেসড টেকনিক অঙ্ক করব, যাতে আমাদের ফর্মুলা বেশি মনে রাখতে না হয়। একটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রায় 30-40টা ফর্মুলা থাকে, বাট আমরা মাত্র 5টা থেকে 6টার বেশি ফর্মুলা মনে রাখবো না। ওই 6টা ফর্মুলা আর আমাদের টেকনিক, কেমন? অঙ্কের টেকনিক, ব্যাস তুমি যে কোনো অঙ্ক করতে পারবে। কিন্তু ওই 5টা ফর্মুলাই যে মনে রাখবো তার কি কৌশল আছে? তো তার জন্য তোমাদেরকে একটা টেকনিক বলি, তাহলে বুঝতে পারবে। দেখে নাও কেমন করে মনে রাখবো। যেমন ধরো এক্সাম্পল, ত্রিকোণমিতির ক্ষেত্রে বলি, কস কিউব থিটা। কেমন? আমরা ওর সূত্র দেখব। সাইন কিউব থিটা, আমরা ওর সূত্র দেখব। ক্লিয়ার? কস কিউব থিটা, সাইন কিউব থিটা, এর সূত্র কি হবে? তো আমরা এই সূত্রের জন্য এক কাজ করি, আগে হরে 4 লিখি। কি বললাম? হরে কাকে লিখব? 4কে লিখব। এবার এর টেকনিক, এর কৌশলটা হচ্ছে কি জানো? এর কৌশলটা হচ্ছে লুকোচুরির ফর্মুলা। কি বললাম? লুকোচুরি। খেলেছো কখনো লুকোচুরি ছোটোতে? হ্যাঁ, কীভাবে খেলতে? কীভাবে খেলতে? ধরো কোথাও লুকিয়ে যেতাম আর বলতাম না টুকি, বলতাম কিনা বলো আগে। তো আমরাও এখানে লুকোচুরি খেলাবো কাকে? এই পাওয়ারটাকে। বলে এখানে পাওয়ারটা কি আছে? পাওয়ারটা 3 আছে না? তো এই 3 পাওয়ারটা কসের সঙ্গে লুকোচুরি খেলবে। কেমন করে? একবার 3 পাওয়ারটা কসের সামনে গিয়ে লুকোবে। দেখো কস তার সামনে গিয়ে লুকোলো, আবার ওই 3 পাওয়ারটা কসের পেছনে গিয়ে লুকোবে। কসের পেছন কি এটা না? ব্যাস এখানে লুকোলো। তো 3 একবার কসের সামনে গিয়ে লুকোচ্ছে, 3 একবার কসের পেছনে গিয়ে লুকোচ্ছে। ক্লিয়ার? অল টাইম মাথায় রাখবে, জিন্দগিতে কস দেখতে পেলে প্লাস দেবে, আর সাইন দেখতে পেলে সাইন, নাম শুনে তো বোঝা যাচ্ছে সাইন চেঞ্জ, সাইন চেঞ্জ, তখন আমরা কি দেবো? মাইনাস। তো কস অল টাইম প্লাস, যেহেতু মাঝখানে প্লাস দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল ফর্মুলা। কেমন? তো আমি কি বললাম? হরে কি দেবো? অল টাইম 4, আর লবে কি? লুকোচুরির ফর্মুলা। দেখি তো বলতে পারো কি না? ভাই তুমি বলবে। এখানে পাওয়ারটা আছে না, বলে পাওয়ারটা কার সঙ্গে লুকোচুরি খেলবে? সাইনের সঙ্গে। একবার কি করব? সাইনের আগে আমি লুকোবো, আরেকবার কি? সাইনের পেছনে গিয়ে লুকোবো, আর মাঝখানে চিহ্ন কি হবে? মাইনাস, কারণ সাইন রয়েছে যে মাইনাস। ব্যাস হয়ে গেল ফর্মুলা। এবার আমাকে যেই বলুক না কেন, ফর্মুলাটা কি? একটাই ফর্মুলা, লুকোচুরি ফর্মুলা। কিউব থাকলে লুকোচুরি ফর্মুলা। একবার পাওয়ারটা সামনে লুকোবে, একবার পাওয়ারটা পেছনে লুকোবে। কেমন? তারপর যেমন দেখো, আমরা যদি ক্যালকুলাসে যাই, কলনবিদ্যা, ওখানে দেখব লগ এক্সের সূত্র কি? লগ এক্সের ডেরিভেটিভ কি হবে?
কেমন, লগ এক্সের ডেরিভেটিভ কী হবে। তো যাই হোক, এগুলো মনে রাখা খুব সহজ ব্যাপার, তবু আমি তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে বলি। আচ্ছা, বলতে পারবে লগ মানে কি? লগ মানে লগ কাঠের গুঁড়ি। পড়নি ছোটবেলায়? আরে ভাই, অত মানে অত কঠিন না ভাবছো, অত কঠিন ভাববে না কেউ। তো লগ মানে হচ্ছে কাঠের গুঁড়ি। তো ধরে নাও এটা হচ্ছে কাঠের গুঁড়ি। কেমন, এটা কাঠের গুঁড়ি। এবার আমার প্রশ্নটা কি জানো, ধরো তোমরা প্রথম দিন আজকে পড়তে আসছো, তো তোমরা ভাবছো যে আজকে যাই হোক একেডিকে ছাড়বো না, আজকে একেডিকে না, আজকে ওকে মাটির নিচে পুঁতে রেখে দেবো আজকে। তো ঠিক করে নিলে, তো কি করলে ভাই? তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, সাইম। তো সাইম ভাই ঠিক করলো যে ঠিক আছে, এক কাজ করি, হ্যাঁ আমাদের বিশাল বড় বাগান আছে, একটা গাছকে উঠিয়ে নিয়ে চলে আসবো। ক্লিয়ার? নিয়ে একেডি যখন দাঁড়িয়ে আছে পাশে বসিয়ে দেবো। এবার একেডি যখন একটু হাঁটতে নাড়বে এবং গাছটাকে, মাটির তো পোতা থাকবে না, গাছটা গিয়ে একদম ধাঁই করে পড়বে একেডির ওপর, তারপর একেডির ছবি হয়ে যাবে। এটাও কিন্তু প্ল্যান। কেমন? এবার নাইম করলো কি, ও সুন্দর করে গাছটা নিয়ে এসে এখানে রেখে দিয়েছে। কেমন? এবার এখানে কে দাঁড়িয়ে আছে? একেডি। এফডি ওকে। আচ্ছা, এবার যদি আমি গাছটাকে নাড়াই তাহলে কি হবে? এই গাছটা ধাঁই করে পড়বে আমার উপরে। এই লগ মানে কি কাঠের গুঁড়ি, আমার উপরে গিয়ে পড়বে। আর আমার উপরে গিয়ে পড়লে আমার অবস্থা কী হয় বলো তো? আমার অবস্থা হয়ে যাবে সমাধি। ক্লিয়ার? কেউ হয়তো আমার উপরে পা হাত না দিয়ে চলে যাও, একটা কী বলতো পতাকা টাঙিয়ে দেবো, ভাই আমার কেউ যাস না, কারণ ও আমাকে মার্ডার করেছে, আমিও কিন্তু ভূত হয়ে ওখানে থাকবো দাঁড়িয়ে, ও যখনই যাবে তখন ধরবো ওকে। ক্লিয়ার? তার মানে ভেবে নাও এটা কি, এটা হচ্ছে লগ। এটা কে? আমিও হতে পারি, ওও হতে পারে। স্যার কেন ও হতে পারে? ও ভাবছে মিস হওয়া চলবে না। ক্লিয়ার? পারলে গেলে আগে ডেমো নিয়ে নেবো একবার। দেখা গেলো কী বলতো, ও ডেমো নিতে এসে গিয়ে ওই নিজেই ধাক্কা মেরেছে, ওর উপরে গিয়ে পড়েছে। ক্লিয়ার? বা হয়তো মহিমা ভাবছে কি, দেখি তো আমার মহিমাটা কতটা প্রবল, ও ভাবছে যে আমার তো মহিমা বিশাল। ঠিক আছে, ও কী করেছে? ধাক্কা মারতে যে ওর উপরে গিয়ে পড়েছে। হতে পারে। তার মানে কি বলতো, এখানে আমি থাকতে পারি বা তুমি থাকতে পারো, ধরে নিচ্ছি এক্স, কেউ একজন থাকবে। তো যাই থাক না কেন তারই সমাধি, তাহলে এক্সের সমাধি মানে 1/x। তাহলে আমরা কি দেখলাম? লগ এক্সের ডেরিভেটিভ কী হবে? 1/x। লগের পরে যাই থাক না কেন সেই মাটির নিচে চলে যাবে। ক্লিয়ার? তো আমরা এই যে সূত্রগুলো আছে না, এই সূত্রগুলোকে এরকম গল্পের ছলে মনে রাখবো যাতে আমাদের মনে থাকে। কেমন? তো এই হয়ে যাচ্ছে আমাদের সূত্র। তাহলে কনসেপ্ট বললাম, গাণিতিক রূপ বললাম, সূত্র বললাম। এবার নেক্সট আমরা দেখব আমাদের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন। কেমন? মানে বড় প্রশ্ন। তো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আমরা কি করে শিখব? এখানে আমি জাস্ট তোমাদেরকে অঙ্ক বলবো না, জাস্ট খালি নিয়মটা বলে দিচ্ছি কেমন করে শিখবো আমরা। দেখো, আগে কি হতো জানো? আগে একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে কি, একটা চ্যাপ্টারের জন্য আমরা 2 দিন করে টাইম দিতাম। কেমন? 2 দিন বা 3 দিন টাইম দিতাম, কিন্তু আর 3 দিন লাগতোই, টাইম লাগবেই, অনেকগুলো প্রশ্ন আছে বুঝিয়ে বুঝিয়ে করাতে হবে। কিন্তু এবার সমস্যাটা কী হয়ে গেছে বলো তো? তুমি যদি ডেসক্রিপটিভ টেকনিকে যদি অঙ্ক করো না, তাহলে একটা অঙ্ক করতে 3 মিনিট করে টাইম লাগবে, আর একটা অঙ্কে 3 থেকে 4 মিনিট। তার মানে কি, আমাদের এক্সামের সময় টাইম ম্যানেজমেন্ট আর হবে না। ওই জন্য আমাদের কিন্তু একটা দিন আর বাঁচাতে হয়, মানে এমসিকিউ শর্টকাট নিয়ম শেখার জন্য। ক্লিয়ার? আর আমাদের কাছে শর্টকাট নিয়ম ভান্ডার যেহেতু আছে, ফলে আমাদের সুবিধে। তো আমি করাই কি, তোমাদের যে কোনো একটা রাইটারের বই, যেহেতু এখন সব বই নতুন এসছে, তো ফলে আমার ম্যাটেরিয়ালসটা এখন কিন্তু আমার কাছে এখন মেন। ক্লিয়ার? আমি করেছি কি, বিভিন্ন বই থেকে, সেটা হোক সাঁতার পাবলিকেশান, হোক এসএনদের বই, কিংবা আদার্স কোনো রাইটার। কেমন আদার্স রাইটার বলতে? এই রাইটারগুলো, পারুল প্রকাশনী বলো বা এই প্রকাশনী। তো বিভিন্ন বই থেকে আমরা অঙ্কগুলোকে তুলে 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 একটা দুর্ধর্ষ ম্যাটেরিয়াল বানিয়ে নিয়েছি। কেমন? ওখানে অঙ্কের ভান্ডার রয়েছে এবং টাইপ অনুযায়ী সাজানো অঙ্ক রয়েছে। এরকম না অগোছলের অঙ্ক।
একদম টাইপ অনুযায়ী, টাইপ 1 ব্যাস শিখে নিলাম, টাইপ 2 ব্যাস শিখে নিলাম। তোমাদের এরকমভাবে টাইপ অনুযায়ী অঙ্ক কিন্তু সাজিয়ে নিয়েছি। যখন তোমাদের আমি অঙ্ক করাবো, ফার্স্ট আগে কনসেপ্ট দেবো, আর এক একটা টাইপের উপর আমরা ধ্যান দেবো। টাইপ 1 শেষ শেখা, এবার টাইপ 2, টাইপ 2 শেখা শেষ, টাইপ 3, যাতে আমাদের চ্যাপ্টারের উপরে দক্ষতা বাড়ে, কেমন, এবং সব অঙ্ক যেন বুঝতে পারি। এতে আমাদের সুবিধা কি হয়? সুবিধা একটাই হয়, ধরো তুমি কোনো একটা চ্যাপ্টার শুরু করলে, দেখবে ক্লাস 10 এরকম হতো, হ্যাঁ, পাটিগণিতের ক্ষেত্রে এরকম হয়। প্রথম অঙ্কটা করলে, সেকেন্ডটা করলে, থার্ডটা দিচ্ছে অন্য টাইপ, বাপরে, 4 নম্বরটা অন্য টাইপ, 5 নম্বরটা আগের মতন টাইপ আবার। এবার কী হতো, 7টা অঙ্ক করার পর ঘুম, আর ভালো লাগছে না করতে। যদি একই রকম টাইপ সাজানো থাকে তাহলে ব্রেনের উপরে চাপ কম থাকবে। আচ্ছা, 5টা একই টাইপের অঙ্ক, ঠিক আছে, 3টা ওখান থেকে করবো, তাহলে তোমার করতে সুবিধা হবে। ওই জন্য টাইপ ওয়াইজ কিন্তু সাজিয়ে দেওয়া হবে। লাস্ট হচ্ছে এবার শর্টকাট টেকনিক। তো শর্টকাট টেকনিকটা কীরকম? একটা অঙ্ক যেটা করতে মিনিমাম 5 মিনিট টাইম লাগবে, ওটাকে চোখে দেখে কেমন করে আমি প্রায় 5 থেকে 6 সেকেন্ডে করব। ক্লিয়ার? আমি চাই পরীক্ষার হলে যেন 90 মিনিটে যে পরীক্ষা না, যেন আধ ঘন্টা পরীক্ষায় হওয়ার পর যেন মোটামুটি 1 ঘন্টা ঘুমোতে পারো। একটু মজা করলাম যদিও, মানে 1 ঘন্টা যেন বারবার রিভিশন করতে পারো যে ঠিক করলাম কিনা, কেমন, মানে হাতে না 1 ঘন্টা বেঁচে যায়। তার জন্য শর্টকাট কৌশল। শর্টকাট কৌশলটা কি? একটা অঙ্ক দিই তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, একটা অঙ্ক লিখে নাও সবাই আগে। প্রত্যেকে দেখো, আমি একটা অঙ্ক লিখলাম, এটা তোমাদের সিলেবাসে আছে, চ্যাপ্টারের নাম প্রত্যেকে লিখে রাখবে, কমপ্লেক্স নাম্বার, জটিল রাশি। দেখো, যখন আমরা এই অঙ্কটাকে না ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের টাইপে করব, তখন না আমাদের এই চিহ্ন দেখতে পাচ্ছ, এই চিহ্নটা যে মড, কেমন, মডের প্রপার্টি বা মডের টেকনিকটাকে আমাকে ভাবতে হবে আগে। তার কি সূত্র আছে সেটা নিয়ে আমাকে আগে রিসার্চ করতে হবে। তারপরে কীভাবে অঙ্কটা করব, একটা প্রসিডিওর থাকবে, নিয়ে করতে হবে। ধরে নিলাম মোটামুটি প্রায় 2.5 মিনিট বা 3 মিনিট টাইম লেগে যাবে। এবার এটাকে আমরা শর্টকাট টেকনিকে, টাইম ম্যানেজমেন্টের জন্য বলছি কিন্তু, কেমন, তো যে নিয়মে বলছি এই নিয়মে তোমরা কিন্তু করবে না, করবে বড় নিয়মেই, কেমন, যাতে আমরা পরবর্তীকালে তার প্রয়োগটা করতে পারি। কিন্তু জাস্ট পরীক্ষার জন্য, টাইম ম্যানেজমেন্টের জন্য, অন্য কোনো কারণ না কিন্তু, এবং এন্ট্রান্স পরীক্ষার জন্য, দুটো কারণে আমরা করব। কেমন করে দেখে নাও, যখন সর্বোচ্চ মান বলবে না, তো এখানে আমরা আগে সংখ্যাগুলোকে আগে লিখে নেব। বড় সংখ্যাগুলো কী কী আছে? 4, 3, 1, কি বললাম? 4, 3, 1 লিখতে পারবে? আচ্ছা, সর্বোচ্চ মান মানে কি? ম্যাক্সিমাম ভ্যালু। সর্বনিম্ন মান মানে কি? মিনিমাম ভ্যালু। ক্লিয়ার? তো মনে রাখবে, যখন ম্যাক্সিমাম ভ্যালু চাইবে না, যখন ম্যাক্সিমাম ভ্যালু চাইবে, তখন ম্যাক্সিমাম দূরে যাবে আগে, দূরে গিয়ে, ক্লিয়ার, ওখানে হিসু করে চলে আসবে, মানে বিয়োগ। ক্লিয়ার? তাহলে কি বললাম? ম্যাক্সিমাম দূরে যাও, ওখানে গিয়ে কি করে আসবে? হিসু করে চলে আসবে, মানে মাইনাস। বাকি সব প্লাস, বাকি সব প্লাস করে দাও, বাকি সব প্লাস। বলো তো উত্তর কত পাচ্ছ এখানে? অ্যান্সার কি পাচ্ছ? 6। তুমি যদি বড় নিয়মে প্রায় 2 মিনিট খেটে খুঁটে অঙ্কটা করো, উত্তর তুমি 6 পাবে। ক্লিয়ার? এবার চাইছে কি? সর্বনিম্ন মান, মিনিমাম ভ্যালু। মিনিমাম মানে কি? সবচাইতে কাছে গিয়ে তুমি হিসু করে চলে আসো, বাকি সব কি? প্লাস। এবার তুমি ক্যালকুলেশন করো, গণনা করো, কি পাচ্ছ বলো? 0। ব্যাস, তাহলে মিনিমাম ভ্যালু 0। কেমন? তো বলো তো, তোমাদের এরকম অঙ্ক দেয় তাহলে টাইম লাগবে? লাগবে না। ভাবো, এটা তোমাদের কিন্তু WBJEE-তে পড়েছে অঙ্কটা, এবং শুধু তাই নয়, তোমাদের সেমিস্টার 1-এ যতগুলো মডেল কোশ্চেন পেপার দিয়েছে, প্রচুর জায়গায় আমাদের এই প্রশ্নটা রয়েছে। তার মানে ভাবো, আমাদের এই অঙ্কটাই দুরকম মেথডে হয়। বড় নিয়ম এখন শেখাবো না বা বলবো না, কারণ বুঝতে পারবে না, বললে টপিকে যাবো তবে না বুঝতে পারবে। কিন্তু MCQ নিয়ম হচ্ছে কি বলতো, টেকনিকের বাইরে, কন্টেন্টের বাইরে। মানে ক্লাস 5-এর স্টুডেন্ট যদি দেখে নেয়, ও 11-এর অল কন্টেন্টের অঙ্ক ও চোখে দেখে বলতে পারবে, কারণ এরকমই সূত্র যে। ক্লিয়ার? চলো আরেকটা দেখিয়ে দিই বিষয়টা, তাহলে বুঝতে পারবে। সেমিস্টার 1-এ আরেকটা চ্যাপ্টার রয়েছে,
বিন্যাস ও সমবায়। কেমন? তো এখানে একটা টপিক আমি দিচ্ছি, টপিকটা কি দেওয়া যায় বলো তো? হ্যাঁ চলো, ধরে নাও 5টি আঙ্গুল আর 4টি আংটি। কেমন? 5টা আঙ্গুল আর 4টা রিং আমরা কত উপায়ে পরাতে পারবো? বুঝতে পারলে কি বলতে চাইলাম? আবার মন দিয়ে শোনো। হাতে কটা আঙ্গুল আছে? 5টা আর 4টা রিং। এমন তো হতে পারে আমি 4টা রিং প্রথম 4টা আঙুলে পরালাম, তাহলে একটা উপায়। এমন তো হতে পারতো আমি পরের 4টা আঙুলে পরালাম, আর একটা উপায়। এমন তো হতে পারে আমি প্রথমটাতে পরালাম, এটাতে পরালাম না, এটাতে পরালাম, আর একটা উপায়। এমন তো হতে পারে আমি এটাতে পরালাম, এটাতে পরালাম না, এটাতে পরালাম, আর একটা উপায়। তো এরকম টোটাল উপায় কটা? পারলে বুঝতে কোশ্চেনটা, না পারলে না বলো? আবার বলছি, মন দিয়ে শোনো। 5টা আঙ্গুল আর 4টা রিং, এই 4টা আংটি এই 5টা আঙ্গুলে আমি কত উপায়ে পরাতে পারবো? আমি 4টা আঙ্গুলে পরাতে পারি, কিংবা লাস্টের 4টা আঙ্গুলে পরাতে পারি, কিংবা এই আঙুলটাকে বাদ দিয়ে বাকি 4টা আঙ্গুলে পরাতে পারি, বা এই আঙুলটাকে বাদ দিয়ে বাকি 4টা আঙ্গুলে পরাতে পারি। এরকম করে টোটাল উপায় কটা? তো আমরা এরকম অঙ্ক কি করে করব? তো এটা করলেও কিন্তু আমাদের দেবে বিন্যাস সমবায়ের আমাদের কনসেপ্টটা কাজে লাগে। তো এক কাজ করি, এটাকে আমরা ট্রিকি ওয়েতে আমাকে মনে রাখবো। কেমন? খালি এই অঙ্কটা না, এরকম টাইপের সব অঙ্ক হয়ে যাবে দেখবে। তো ধরে নিচ্ছি যে আমি যখন বিয়ে করতে গিয়েছিলাম, হ্যাঁ, তো বুঝতে পারছো বিয়ে করার সময় তো একটা এনগেজমেন্ট থাকে না, হাতে রিং পরাই। তো যখন আঙ্গুলে রিং পরাই, যদি আমি বলি এরকম, এই পড়াও, দেখবে তোমাদের বৌদি করবে কি জানো? ওই রিংটাকে নেবে, নিয়ে চালিয়ে ফেলে দেবে, পড়াবো না যা। তার মানে বিষয়টা কি বলতো? এটা হচ্ছে আঙ্গুল আর এটা হচ্ছে রিং। মানে ভেবে নাও, আঙ্গুলটা হচ্ছে নিচে, রিংটা হচ্ছে উপরে, তবে কিন্তু পরাবে। কেমন? তাহলে আঙ্গুল কটা আছে বলো তো? 5টা। আর রিং কটা আছে? 4টা। আঙ্গুল নিচে, রিং ওপরে, তার মানে কি পাচ্ছি? 5-এর পাওয়ার 4। 5-এর পাওয়ার 4 মানে কত? 625। তাহলে 625টা উপায় আছে ওই 4টা রিং দিয়ে 5টা আঙ্গুলে পরানোর। বুঝতে পারলে? স্যার অন্য একটা উদাহরণ দিন। চলো অন্য উদাহরণ দিচ্ছি। ধরে নাও 5টা লেটার বক্স, আর 3টা লেটার। কেমন? 3টা চিঠি আর 5টা লেটার বক্স। তো 3টা চিঠি 5টা লেটার বক্সে কত উপায়ে তুমি ফেলতে পারবে? ক্লিয়ার? তো দেখো সবাই, লেটার বক্স দেখতে কিরকম হয়? এরকম না? এরকম কিনা বলো? আচ্ছা, আমরা যখন চিঠি লেটার বক্সে ফেলি তখন নিচ দিক দিয়ে ফেলি না ওপর দিক দিয়ে ফেলি? ও, তার মানে তোমার মানছো আমরা এখান থেকে চিঠিটা ফেলি, ঠিক কিনা? এখন যারা এটাকে না কনসেপ্ট নিয়ে ভাববে, আচ্ছা 5টা লেটার বক্স, 3টা লেটার, আচ্ছা একটা বক্সের জন্য এইভাবে, আর একটা বক্সের জন্য এইভাবে, এরকম করে ধরো ও ব্রেন খাটিয়ে করছে, আর তুমি করছো কি টাইমটাকে ম্যানেজ করার জন্য। তুমি তো অরিজিনাল নিয়ম জানো, এরকম না যে তোমাকে জানাবো না, তোমাকে ফুল কনসেপ্ট কোনটা তুমি জানো। এটা আমাদের একটু বাড়তি পাও না। এবার কীরকম? আচ্ছা লেটার বক্স, লেটার, তো লেটার বক্স রাখলাম, লেটার রাখলাম, বলো লেটার বক্স কটা? 5টা। লেটার কটা? 3টা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি লেটার বক্স নিচে আর লেটার উপরে, তাই না? তাই লেটারটাকে আমরা উপরে লিখলাম, লেটার বক্সকে নিচে দিলাম। তো 5-এর পাওয়ার 3, 3টা 5 গুণ করবে, যা পাবে সেটাই উত্তর। ক্লিয়ার? তো আমরা যখন ম্যাথামেটিক্সের অঙ্ক শিখবো শর্টকাট নিয়ম, আগে বলছি এই নিয়মটা কিন্তু অযথা কিন্তু প্রয়োগ করবে না। বাড়িতে যখন অঙ্ক প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাকে বড় নিয়মেই করতে হবে।
পাশে তুমি এবার টাইম ম্যানেজমেন্টের জন্য সেমিস্টার 1কে টার্গেট রাখার জন্য তোমাকে এই নিয়মটা করতে হবে, যাতে তুমি কয়েক সেকেন্ডে অঙ্কটাকে সলভ করতে পারো। এতে লাভ কি? টাইম ম্যানেজমেন্ট হচ্ছে। নাম্বার 2, সামনে কোনো স্টুডেন্টের কী বলতো জামাতে টানতে হবে না, বল অ্যান্সার করতে, বল চুপ থাম, এরকম বলতে হবে না। তুমি নিজেই পাশে কী বলতো ব্রেন ক্যালকুলেটর ইউজ করে আরামসে অ্যান্সারটাকে পেয়ে যাবে। ঠিক আছে? তো এই কৌশলগুলো কিন্তু তোমাদের শেখানো হবে। ওই জন্য তোমাদের আমরা ক্লাসটাকে 3টে সেকশানে ভেঙেছি। প্রথম দিন আমি তোমাদের ফুল কনসেপ্ট দেব। সেকেন্ড দিন ওই কনসেপ্টের উপর বেস করে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনগুলোকে সলভ করাবো। কেউ চিৎকার করতে পারবে না, স্যার শর্টকাট নিয়ম কই, শর্টকাট নিয়ম কই। তারপর লাস্টের দিন একদিনেই তোমাদের এমসিকিউ এর শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো, যার ফলে আমাদের একটা পুরো চ্যাপ্টার কমপ্লিট হবে। ওকে, ব্যাস এই হচ্ছে আমাদের কন্টেন্ট পড়ানোর কৌশল থাকবে। এফডি ওকে। তোমাদের যে দুদিন ডেট ধার্য করা হয়েছে, এই দুদিন তো তোমাদের পড়ানো হবেই, পাশাপাশি তোমাদের যতদিন পর্যন্ত স্কুলে অ্যাডমিশন না নিচ্ছ, কেমন, ততদিন একটা করে এক্সট্রা ডেট হয়ে থাকতে পারে খালি পরীক্ষার জন্য। কেমন, আমরা প্রথম বারবার পরীক্ষা দিয়ে আমরা কিছু চ্যাপ্টারকে স্ট্রং করে নেবো আগেই। ঠিক আছে? তার কি কৌশল হবে তোমাদের ক্লাসে এর মধ্যে জানাবো। ব্যাস, তাহলে এফডি ওকে, আগে লিখে নাও। এবার প্রত্যেকে তোমরা হেডিং লিখো বেস্ট অফ 5। কেমন, কোন সাবজেক্ট চুজ করবে বা কেন চুজ করবে, কি কারণে? দেখো, কোন সাবজেক্ট চুজ করবে এটা বলার অধিকার আমার নেই, তবে বিষয়টা সম্পর্কে একটু জানিয়ে দেওয়াটা এটা তো বলা যেতে পারে, অভিজ্ঞতা আমাদের একটা রাইট আছে। ওই জন্য বলবো, আমি লিখে রাখছি একদিকে বিমানবন্দর, মনে রাখবে ক্লাস 11-12 এমন একটা জায়গা, এটা হচ্ছে অ্যাকচুয়াল মোট বিমানবন্দর, এখান থেকে সব রাস্তাগুলো বেরোচ্ছে। তুমি পরবর্তীকালে বিএসসি নিয়ে এগোবে, নাকি তুমি ইঞ্জিনিয়ারিং বিটেক নিয়ে পড়বে, নাকি তুমি মেডিকেল লাইনে যাবে, নাকি তুমি আদার্স লাইনে যাবে, মাথায় রাখবে ইঞ্জিনিয়ারিং বিএসসি মানে এটাটাই। এখানে আবার কী বলতো প্রায় 12-13টা লাইন আছে। কেউ ইচ্ছা করলে ফিজিক্স অনার্স নিতে পারো, ম্যাথ অনার্স নিতে পারো, কেমিস্ট্রি অনার্স নিতে পারো, জুওলজি নিতে পারো, বোটানি নিতে পারো, কেমন, এরকম করে প্রচুর কিন্তু আবার সাবজেক্ট ভাগ আছে। ওরকম ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ভাববে এখানে প্রচুর ভাগ আছে। আবার কেউ মনে করতে পারো আমি সিভিল নিয়ে পড়বো, আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো, ইলেকট্রনিক্স নিয়ে পড়বো, মেকানিক্যাল নিয়ে পড়বো, এরকম করে প্রচুর কিন্তু ভাগ আছে। ওরকম মেডিকেলও ভাগ আছে, আদার্সেও ভাগ আছে। আদার্স বলতে কীরকম, কেউ যদি মনে করো আমি ওগুলো বাদ দিয়ে আরও অন্য লাইনে যাব, যেমন হয়তো হতে পারে আমি যাচ্ছি হচ্ছে কোনো ফ্যাশন ডিজাইন, কেমন, বা ধরো আমি ল নিয়ে পড়তে চাই, কেমন, তো আমরা ওই পার্টটি এগোতে পারি। যদি এখানেও প্রায় 30-25টা মতো লাইন আছে। এবার তুমি কি চুজ করবে ওটা ডিপেন্ড করবে দুটো জিনিসের উপরে। একটা হচ্ছে মার্কস, আর একটা হচ্ছে অপরচুনিটি বা সুযোগ। কেমন, একটা নম্বরের ভিত্তিতে আর একটা সুযোগের ভিত্তিতে। কীরকম দেখো, আগে মার্কসের বিষয়টা দেখিয়ে দিই। তোমাদের অ্যাকচুয়ালি চুজ করতে হবে 5টা সাবজেক্ট। কেমন, বেস্ট অফ 5 বলছি না, বেস্ট অফ 5 না, তোমাকে 5টা সাবজেক্ট চুজ করতে হবে। এবার ধরো কিন্তু তোমাকে অফার করবে 6টা সাবজেক্ট। স্কুল তোমাকে বলবে এই তোকে 6টা সাবজেক্ট দেবো, তুমি বলো আমি 6টা নেবো না, 500তে পরীক্ষা আমি 5টা সাবজেক্ট নেবো, 100 করে প্রতিটা সাবজেক্টে। তো ধরে নাও তোমাকে অফার করলো 6টা সাবজেক্ট, বাট তুমি নিলে 5টা সাবজেক্ট। ধরে নাও বেঙ্গলি নিয়েছো, ইংলিশ নিয়েছো, ফিজিক্স নিলে, কেমিস্ট্রি নিলে, আর ধরে নাও ম্যাথ বা বায়োলজি কোনো একটা নিলে। কেমন, আর তোমার একটা বন্ধু ও কী করেছে, ও হয়তো বেঙ্গলি নিল, ইংলিশ নিয়েছে, ফিজিক্স নিল, কেমিস্ট্রি নিয়েছে, ম্যাথ নিয়েছে, ও বায়োলজিটাও নিয়েছে। ওকে, এবার তুমি নিয়েছো 5টা, ও নিয়েছে 6টা, কোনো পার্থক্য নেই, কারণ আমাকে 500তে পরীক্ষা দিতে হবে। কিন্তু প্রফিটেবল কোনটা এবার দেখো, কোনটার প্রফিট বেশি। ধরে নাও
তুমি যখন পরীক্ষা দিয়েছো তুমি হয়তো বেঙ্গলিতে পেলে 50, ইংলিশে পেলে 60, ফিজিক্সে পেলে 70, কেমিস্ট্রিতে পেলে 80 আর ম্যাথামেটিক্সে 90। তুমি তো 500তেই পরীক্ষা দিচ্ছ, তো বলো তো 500-র মধ্যে কত পেলে? 350 পেলে। ক্লিয়ার? এবার তুমি হয়তো সাবজেক্ট চুজ করলে 6টা, কারণ তোমাকে স্কুল বলবে ভাই তোকে 6টা সাবজেক্ট দেবো, তুই 5টা নিস, কিচ্ছু করার নাই, নে তোর ব্যাপার, কিন্তু দেবো তোকে 6টা সাবজেক্ট। এবার তুমি হয়তো বেঙ্গলিতে পেলে 50, ইংলিশে 60, ফিজিক্সে 70, কেমিস্ট্রিতে 80, ম্যাথামেটিক্সে 90 আর এখানে ধরো 100 পেলে। কেমন? এবার তোমার কিন্তু গণনা ওই 500-র মধ্যেই কিন্তু হবে, কিন্তু এই এতগুলো সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে তোমার বেশি বেশি মার্ক আছে খালি ওগুলো অ্যাড হবে। তাহলে কোনটা স্যার বাদ পড়ে যাবে? তাহলে বেঙ্গলি এই সাবজেক্টটা যোগ হবে না, নাম্বারটা যোগ হবে না। তাহলে বাকি সাবজেক্টের নাম্বার যোগ হয়ে কত আসছে? 360। এবার যখন তুমি কোনো একটা প্রতিষ্ঠানে যাবে ভর্তির জন্য, যদি নাম্বারে বেসিসে ভর্তি নেয়, তাহলে তো যেহেতু ওর থেকে তোমার নাম্বারটা বেশি আছে, ওর নাম্বারটা কি বেশি, তোমারটা কম আছে, ফলে ও চান্স পাবে, তুমি পেলে না। আবার তুমি যদি কোনো একটা সাবজেক্টে ব্যাক পেয়ে যাও, ধরো তুমি ম্যাথসে ব্যাক পেয়ে গেলে, ক্লিয়ার, তোমাকে পরের বছর আবার পরীক্ষা দিতে হবে। কিন্তু তুমি যদি ম্যাথসে ব্যাক পেয়ে যাও বাই চান্স, তাহলে তোমার তো অলরেডি 5 সাবজেক্ট পাস করে আছো, ফলে তুমি কিন্তু এইচএস পাস করে গেলে। তার মানে কি রিস্ক কোথায় বেশি থাকছে? এটাতে নাম্বারও কম পাওয়ার একটা ব্যাপার থাকছে, আবার নাম্বার 2 হচ্ছে কি রিস্কও বেশি থাকবে। বাই চান্স একটা সাইডে ব্যাক পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে আবার 1 বছর থাকতে হচ্ছে। তাহলে আমার মতে 6টা সাবজেক্ট নয় বেটার বা বেস্ট। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা বলে দিলাম তোমাদের। এবার অপরচুনিটি, এটা তো নাম্বারের বিষয় হলো, সুযোগ কোথায় বেশি থাকবে? দেখো আমি 3 রকম সিচুয়েশান তৈরি করছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আমরা স্টুডেন্টসকে না অল টাইম বলি এমন সুযোগ তৈরি করে রাখো, যেহেতু 11-12টা দমদম বিমানবন্দর, ওই কারণে কি বলো তো, যেন তুমি পরবর্তীকালে যে কোনো লাইনে যেতে পারো। হয়তো এখন পারলে না, দেখবে বন্ধু তো চেঞ্জ হয়, ক্লাস 5-এ একরকম বন্ধু ছিল, ক্লাস 10-এ বন্ধু চেঞ্জ, আবার 11-এ উঠলে তো দেখবে অন্য স্কুলে ভর্তি হবে, আবার বন্ধু চেঞ্জ। তো বন্ধু যদি চেঞ্জ হয়, তো ফিউচারে দেখবে সাবজেক্টও চেঞ্জ হবে, মনে হতে পারে ওটাই মনে ভালো সাবজেক্ট ছিল। তাই কেউ কিন্তু এরকম করো না যে সুযোগ হাতছাড়া হয়ে যাক। তো মাথায় রাখবে বেঙ্গলি ইংলিশ নিতেই হবে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। কেমন? এটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। এবার ফিজিক্স কেমিস্ট্রি তো বুঝতেই পারছো, সায়েন্সের মেন যেহেতু এটা রাখতে হচ্ছে। এবার আমি ম্যাথ রাখলাম, কেমন? ম্যাথ রাখলাম, বায়োলজি রাখলাম না, আর রাখলাম কম্পিউটার সায়েন্স। তাহলে এই দুটো হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এই 3টা কি ইলেকট্রিভ সাবজেক্ট, আর এটা হচ্ছে অপশনাল ইলেকট্রিভ সাবজেক্ট। অপশনাল তোমাকে দেওয়া হলো, কেমন? তো কেউ যদি এরকম ফরম্যাটে রাখো, তাহলে বলতে পারবে এখানে কি বাদ পড়লো সাবজেক্ট? বায়োলজি। বায়োলজি সাবজেক্ট বাদ পড়ার জন্য তোমার প্রবলেমটা কি হবে? এই 1 নম্বর কেসে তুমি আর জীবনেও মেডিকেল লাইনের কোনো জায়গায় যেতে পারবা না, ওই লাইনটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। যদি পরবর্তীকালে মনেও করো আমি যাবই, পারবে না যেতে, তোমাকে আবার সেমিস্টার 1-এ ভর্তি হতে হবে বা 11-এ ভর্তি হতে হবে। ঠিক আছে, ভর্তি হয়ে তোমাকে আবার যেতে হবে। তুমি বিএসসির যেগুলো বায়োলজি লেভেলের সাবজেক্ট আছে ওগুলো আর পাবে না নিতে। এবার তুমি যদি মনে করো না স্যার আমি বেঙ্গল ইংলিশটা রাখবো, ফিজিক্স রাখবো, কেমিস্ট্রি রাখবো, বায়োলজি রাখবো আর কম্পিউটার সায়েন্স রাখবো, ম্যাথটা রাখবো না, এতে কি হবে? তুমি বিএসসিতে ম্যাথামেটিক্সের উপরে যে সাবজেক্টগুলো আছে ওগুলো নিতে পারবা না। নাম্বার 2, ইঞ্জিনিয়ারিং লাইন পুরো তোমার কিন্তু বাদ হয়ে গেল, এখান থেকে তুমি কোনো আর পার্ট নিতে পারবে না। আর সবচেয়ে বিপদ হয় ম্যাথস না নিলে ফিজিক্স কেমিস্ট্রিতে, কারণ ফিজিক্স অনেক অঙ্ক থাকে, ইন্টিগ্রেশন বলো, ডেরিভেটিভ বলো, মানে 11-12-এরই কিছু টপিক থাকে। সেখানে কি বলতো স্টুডেন্টস ফিজিক্স কেমিস্ট্রিতে একটু সমস্যায় পড়ে,
কেমন? ওই কারণে আমাদের ম্যাথসটাকে রাখতে হয়। তাছাড়া ম্যাথস না রাখলে গেলেও কোনো সমস্যা নাই, তোমার এই পার্টটা পুরো বন্ধ হয়ে যাবে। কেউ যদি মনে করে আমি বেঙ্গলি ইংলিশ রাখবো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি রাখবো, যেহেতু ম্যাথ আর বায়োলজি আছে ওই কারণে তুমি বিএসসির যে কোনো সাবজেক্ট, যে কোনো মানে যে কোনো যতগুলি সাবজেক্ট হোক না কেন সবটাতে তুমি বসার একটা ব্যাপার পেয়ে যাচ্ছ। তুমি ইঞ্জিনিয়ারিংয়েও বসতে পারছো, মেডিকেলেও তুমি বসতে পারছো, এবং আদার্সে যতগুলো লাইন আছে সব জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। তার মানে ভাবো সুযোগটা ডিপেন্ড করছে কার উপরে জানো? ম্যাথামেটিক্স অ্যান্ড বায়োলজির ওপরে। ওই কারণে স্টুডেন্টসকে বলি অপরচুনিটি হারাবো কেন? একটা সাবজেক্টের জন্য থাক না একটা সাবজেক্ট। ওই কারণে তুমি ম্যাথ আর বায়োলজি রাখতে পারো। আর কেউ যদি মাথায় নিয়ে নাও যে দুনিয়া এপার ওপার হয়ে যাক, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়বো, তাহলে সে ইচ্ছা করলে ঠিক আছে এই ফরম্যাটটা মানতে পারো। কেমন? তবে এটা বলবো যে তুমি যদি এই পার্ট নিয়েও পড়ো তাও কিন্তু তুমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে, কারণ ম্যাথ থাকলে তুমি ইঞ্জিনিয়ারিং পার্টের সব নিয়ে পড়তে পারবে। ক্লিয়ার? কিন্তু ম্যাথ বাদ হয়ে গেলে এই পুরো পার্টটাই বাতিল হয়ে যাবে। এবার তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কোন কোন সাবজেক্ট রাখলে গেলে সুবিধে, নাকি কারো যদি কোশ্চেন থাকে করতে পারো। কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নেই? আচ্ছা, তো এই হলো মূল ফান্ডা। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারলে। তাই 3টে পার্ট বলে দিলাম। নেক্সট দিন থেকে আমাদের চ্যাপ্টার ভিত্তিক আলোচনা স্টার্ট হবে, একদম আমাদের সিলেবাস থেকে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব। ওকে।